বাংলাদেশ আজকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ একটি সময় অতিক্রম করছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম বিদেশিদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে, এবং আমাদের সেই যুদ্ধের একটা গন্তব্য ছিল, সেখানে একটা গতি ছিল, একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল। সেই নীতি, আদর্শ, গতি এবং গন্তব্য দিয়ে আমরা 1971 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে একটি স্বাধীন দেশ তৈরি করেছিলাম। সেই স্বাধীন স্বদেশ তৈরির ক্ষেত্রে আমাদের যে সহযাত্রী ছিলেন তারা ছিলেন ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারত মহাদেশ, অর্থাৎ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, ট্রেনিং দিয়েছে, নিজেদের সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে আশ্রয় দিয়েছে। শুধু কি তাই, 1 কোটি মানুষ 1971 সালে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য, শিশুদের জীবন রক্ষা করার জন্য, বৃদ্ধদের জীবন রক্ষা করার জন্য। সেই ভারত উদারভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল। পৃথিবীর নানা দেশে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য জনমত তৈরি করেছে। পৃথিবীর নানা দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে, গেরিলাদেরকে দিয়েছে। সেই ভারত গত 53 বছরে বাংলাদেশের একটি কণা মাটিও দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি। উপরন্তু ভারতের সাথে 74 সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল যে সীমান্তে যে ছিটমহল আছে সেই ছিটমহলগুলোর বিনিময়ের জন্য। 54 বছরের মধ্যে 50 বছর কেটে গেলেও এই চুক্তিটি বাস্তবায়িত হচ্ছিল না। পরবর্তীতে এই মোদী সরকার শেখ হাসিনার সাথে এই সমঝোতা করে সেই চুক্তিটি বাস্তবায়িত হলো। ভারত তার 1500 হেক্টর জায়গা বাংলাদেশকে বেশি ছেড়ে দিয়েছে, দিয়ে এই সমস্যার সমাধান করেছে। শুধু কি তাই, হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে তখন ট্রাক চলতো, গঙ্গা আর বুকে পানি নেই। সেই পানির জন্য যে হাহাকার, আমরা বিএনপিকে, বাসানির দলকে, ওই মামুনুল হকের বাপকে দেখেছি পারাক্ষা অভিমুখে লং মার্চ করে, কিন্তু পানি আর আসে না। শেখ হাসিনা এসে ভারতের সাথে বন্ধুত্বের ভিত্তিতে একটি চুক্তি করলেন, গঙ্গার পানি চুক্তি। সেই গঙ্গার পানি চুক্তিটি 2026 সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে। মনে হচ্ছে আজকের দিনে যে অবস্থা, গঙ্গা আবার শুকিয়ে কাঠ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে গঙ্গার তলদেশ। কারণ ভারত গঙ্গা চুক্তি আর নবায়ন করবে না। কেন করবে না? কারণ শত্রু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ এখন 3 নম্বরে। তাহলে আপনি আসুন, দেখুন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। যে ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে, গঙ্গার পানি চুক্তি করেছে, যেই ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করে দিয়েছে, ভারতের সাথে তালপট্টি অঞ্চলে আমাদের 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা নিয়ে ডিসপিউট ছিল, সেটা ভারতের দখলে ছিল। আরবিট্রেশনের মাধ্যমে শেখ হাসিনার সাথে পরামর্শ করে মোদি সেটারও সমাধান করে দিলেন। সেখানে বাংলাদেশ পেল 21,500, ভারত পেল 4,500, না সরি, বাংলাদেশ পেল 20,500 আর ভারত পেল 4,500 বর্গ কিলোমিটার। তারপর সমাধান হলো। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর, আওয়ামী লীগের সরকারের পরাজয় হওয়ার পর, মৌলবাদী সন্ত্রাস যখন বাংলাদেশটাকে দখল করলো, মৌলবাদের গডফাদার ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় বসলো, বাংলাদেশকে বিক্রি করার যে নীল নকশা নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশে ঢুকলো, সেই নীল নকশা ধীরে 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 বাংলাদেশকে গায়েল করতে শুরু করলো। এখন বাংলাদেশ তার বন্দরটি দিয়ে দিল আমেরিকাকে, আরেকটি বন্দরের দায়িত্ব দিয়ে দিল এই ডেনমার্ককে। আমাদের সমুদ্র সীমা এখন আর আমাদের হাতে নেই, বিদেশি বেনিয়াদের হাতে চলে গেছে বাংলাদেশের সমুদ্র সীমা। বাংলাদেশ এখন একটি বঙ্গুর রাষ্ট্র। এই বঙ্গুর রাষ্ট্রে আজকে প্রথম আলো ভাঙে, কালকে অমুকের বাড়ি ভাঙে, পরশুদিন অমুকের বিজনেস ভাঙে। এইভাব করতে করতে বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, কূটনীতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের 7 সিস্টারকে দখল করা হবে। ভারতের গতকাল থেকে, গত 2 দিন থেকে ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে, ভারতীয় দূতাবাসগুলোতে
আক্রান্ত হচ্ছে, মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না। এই লাল বদরেরা কারা? 1971 সালের আলবদররা নাম বদলিয়ে এখন লাল বদর হয়েছে। সেই লাল বদরদের সর্দারদের একজন ছিল হাদি, যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে, রাস্তাঘাট ভাঙা হচ্ছে, 32 নম্বরের ভাঙা বাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে। এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন, ভারতকে এত বড় প্রতিবেশীকে যে চ্যালেঞ্জ আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এর ফলাফল কি হবে? ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে। ভারত স্ট্র্যাটেজি ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজড করে দিবে। আপনারা ভাবছেন ভারতের কোনো ক্ষমতা নেই? না, ভারত তো খিস্তি খেউর করবে না। ভারত তো আপনার মতো রাস্তার বস্তির ছেলেমেয়েদের মতো হাহাকার এরকম গালিগালাজে লিপ্ত থাকবে না। ভারতের যে কাজ, আপনারা সেটা যদি দেখেন, সেটা যদি ঘটে যায়, এই বাংলাদেশটি আর থাকবে না। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল, আপনারা যদি ঠিক না হন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। তার এই কথাটি, তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান। এটা সিগনিফিকেন্স কোথায় একটু খোঁজ করে দেখেন। ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে। আপনি কি করবেন? ভারত আক্রমণ করবেন? করেন, দেখি ভারত আক্রমণ করেন। আপনি ভারত আক্রমণ করতে পারবেন না। আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে। এই 18 কোটির মানুষের মধ্যে 9 কোটি মানুষ নিহত হবে। এই 9 কোটি মানুষের লাশের গন্তে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না। এই হায়নারা বাংলাদেশে এই শুয়োরদের হাতে ক্ষমতা যাওয়ার পর শুয়োররা যেভাবে আস্ফালন শুরু করেছে বাংলাদেশে, এই বাংলাদেশটিকে একটি জাহান্নাম না বানিয়ে তা ছাড়বে না। ভারত অনেক চেষ্টা করেছে, অনেক নমনীয় থেকেছে। ভারত মনে করেছে বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা উদ্বিগ্ন, আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক। কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, তারেক রহমান 17 বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন। কই, লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি, কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি। শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন। কই, তখন তো জিয়াউর রহমান যাইয়া ভারত আক্রমণের কথা বলেনি। কিন্তু আজকে কেন হচ্ছে? আজকে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে। সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে। চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে। আমেরিকা খুব দূরে বসে মিটমিট করে হাসছে। তাদের কথা উঠলে অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে, আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায়না। আর আপনি যা উৎপাদন করবেন, যা পাবেন, বিদেশিদের কাছে খন্ড খন্ড রাষ্ট্র বিক্রি করবেন। সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন। এই যুদ্ধ কতদিন চালাবেন, কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না, কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ, হাদিদের মতো নর্দমার কীট। এই নর্দমার কীটেরা নিজেরাও মরবে, দেশটাকেও ধ্বংস করবে। হাদি মারা গেছে, হাদির সাথে তার বান্ধবীও মারা গেছে, আরো কতজন মারা যায় আমরা জানি না। কিন্তু এদের মৃত্যু, এদের রক্ত এ দেশে শান্তি বয়ে আনবে না। কারণ এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না, অপবিত্র করবে। এই অপবিত্র ভূমিতে আরো বেজন্মার জন্ম হবে। সেই বেজন্মারা এই দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভারত আমাদের বড় প্রতিবেশী। আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে, বঙ্গোপসাগরের লোনা জলে জাপ দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী, এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না।
পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না, উড়োজাহাজ পাঠাবে না, কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন। আসুন, বাংলাদেশ আমাদের দেশ, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, ২.৫ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, ১ কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি, এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে বাগো, রাত পোয়াবে তবে। আপনারা জেগে উঠুন, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কবিতা ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা মানবতা বোধকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন, তারা যদি জেগে না উঠেন, তাহলে এই সন্ত্রাসী, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গিলে খেয়ে ফেলবে। দর্শক বন্ধুরা, ছোট্ট করে দুই একটি কথা বলতে চাই। অনেকে অনেক ধরনের কথা বলছেন। এখন আমি যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশে গত ২-১ দিনে যা কিছু ঘটেছে, এখনো যা ঘটছে, আগামীতে যা ঘটবে, সবগুলোই একটা পরিকল্পনার অংশ। ওসমান হাদিকেই ওই পরিকল্পনার অংশ হিসেবে টার্গেট করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। প্রশ্ন উঠেছে যে হত্যাকারী কিভাবে বাংলাদেশ থেকে চলে গেল, বাংলাদেশ থেকে পালালো, ঠিক আছে, কারা তাকে সহযোগিতা করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কোথায় ছিল। আর গত ২-৩ দিনে ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে যা কিছু ঘটেছে তাই কিন্তু পরিকল্পনা। আর সেই পরিকল্পনাটা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের সেনাপ্রধান এবং ফ্রান্স প্রবাসী আমাদের ভাই, ফ্রান্স প্রবাসী, নট লন্ডন প্রবাসী। তো তিনি জানেন, তারা তিনজন জানেন এবং বিচ্ছিন্নভাবে অনেকেই জানেন। তাদের পরিকল্পনা অংশ কোন বিদেশি চাপে বাংলাদেশে এগুলো ঘটছে, কারা এগুলা করবে, টার্গেট করবে কোন কোন জায়গায়, সেগুলো সবাই জানেন। আমাদের তিনজন তো বিশেষভাবে জানেন। বিশেষভাবে লক্ষ্য করবেন, আমাদের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী পুরো ঘটনাটায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এইটা তো কোনোদিনও হতে পারে না, কিন্তু হতে পারে যদি সেটা পরিকল্পনার অংশ হয়, এবং সেটাই হয়েছে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোনো বক্তব্য শুনেন নাই, তিনি এটার পার্ট। আমাদের প্রধান উপদেষ্টার কোনো কথা শুনেন নাই, তিনি এটার পার্ট। আমাদের ফ্রান্স প্রবাসী সমস্ত উস্কানি তিনি দিয়েছেন, তিনি এটার পার্ট। এবং আগামীতে দেখবেন শাহবাগে ২-১ দিনের মধ্যে মিলিশিয়া বাহিনী গঠন হবে। শাহবাগে আরো বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে, বিপ্লবী সরকার গঠন হতে পারে। এবং ফ্রান্স প্রবাসী ধারণা করা হচ্ছে তিনি এখন বাংলাদেশে আছেন এবং তাকে বড় কোনো দায়িত্ব দেয়া হবে দেশ পরিচালনার ক্ষেত্রে। সেই ঘটনাগুলোই ঘটবে খুব তাড়াতাড়ি এবং সবাইকে নিরাপদে থাকতে হবে। এখন যা কিছু ঘটছে, তবে দুঃখজনক ঘটনা হলো ওসমান হাদিকে ভিকটিম করা হয়েছে এবং তারা যদি সফল না হয় আরো অনেক কিছু ঘটবে। এবং প্রগতিশীল যারা আছে বা এই সরকারের যারা সমালোচনা করেন, তাদের খুব বিপজ্জনক অবস্থা ঘটবে। এই শাহবাগেও কিছু ঘটতে পারে, শাহবাগ থেকে অনেক ঘোষণা আসতে পারে, উদীচী থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে কোনো কিছু জানমালের কোনো নিরাপত্তা নেই। এটাই আগ্রাসী সরকার। এই সরকারকে বাদ দিয়ে হয়তো আরো বড় ধরনের, আরো জটিল, আরো কঠোর একটা সরকার বাংলাদেশে আসতে পারে এবং সেটার সম্ভাবনা আছে। এবং তার মাস্টার মাইন্ড আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারেন কিনা জানি না, কিন্তু ডক্টর ইউনূসও সবকিছু জানেন এবং জেনে শুনেই বিষ করেছি পান বলা হচ্ছে না, জেনে শুনেই কিন্তু তারা সবকিছু করছেন যে বাংলাদেশ এইভাবে ধ্বংস হবে। মানে কোনো এক সময় দাঁড়াতে পারে, আমরা আশাবাদী, কিন্তু বাংলাদেশের এখন যে ধ্বংসলীলা চলছে, এগুলো একটা বৃহৎ পরিকল্পনার অংশ। যাই হোক, আমার কথা কোনোভাবে নেবেন না, এগুলো সবকিছুই আলোচনা বিশ্লেষণ করে জানা গেছে। এবং শাহবাগ, আপনারা জানেন শাহবাগের নাম অলরেডি ওসমান হাদি চত্বর দেওয়া হয়েছে। ওসমান হাদিকে আমাদের কবি নজরুলের পাশে দাফন করা হবে, তার জানাজা হবে আমাদের সংসদ ভবনের সামনে। তা হোক, কিন্তু ওসমান হাদি ভিকটিম, ওসমান হাদির পরিবারকেও ভিকটিম করা হয়েছে। যত যাই কিছু হোক, ওসমান হাদি তো নেই। ওসমান হাদিতে এগুলো দেখে যেতে পারলাম না, বা তাকে ভিকটিম করেই, তাকে হত্যা করেই এই জিনিসগুলো করা হয়েছে, বাংলাদেশে হচ্ছে।
কাজেই মিলিশিয়া বাহিনীও আমরা দেখতে পারি, বিপ্লবী সরকার আমরা দেখতে পারি, এবং বাংলাদেশে এটা যদি কেউ সবাই মেনে নেন তাহলে ঠিক আছে, আর যদি প্রোটেস্ট করেন কেউ, বাধা দেন কেউ, তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা সংঘাতের দিকে দেশ চলে যাচ্ছে। ঠিক আছে, যারা এটা মেনে নিতে পারবেন না তাদের সাথে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা আছে। অনেকে বলেছেন গৃহযুদ্ধ কি হচ্ছে, হবে? গৃহযুদ্ধ তো চলছে। এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে এখনো বলা যায় না। তবে সবাই যদি মনে করেন যে নিশ্চুপ আমরা যা কিছু ঘটুক আমরা মেনে নিলাম, তাহলে আমরা মানতে পারি, কিন্তু এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে। মিলিশিয়া বাহিনী বর্তমান যারা এই যে ইয়াং জেনারেশন, ডক্টর ইউনূস সাহেব খালি ইয়াং জেনারেশন কথা বলেন, কেন বলেন? ইয়াং জেনারেশন এখন ঝাঁপিয়ে পড়েছে। ইউনূস সাহেবের পদত্যাগ চেয়েছে, ইউনূস সাহেব পদত্যাগ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করেছেন। সবই গেম। স্বরাষ্ট্র উপদেষ্টা যে 50 লক্ষ টাকা ঘোষণা করলেন, আসামি তো নাই 50 লক্ষ টাকা কাকে দেবে? 50 লক্ষ টাকার কোনো খরচ নেই। কাজেই বিচ্ছিন্নভাবে আমাদের উপদেষ্টারাও সবকিছু জানেন, দে আর হ্যাপি। আমাদের উপদেষ্টা মণ্ডলী খুশি, আমাদের প্রধান উপদেষ্টা খুশি আছেন, আমাদের সেনাপ্রধান খুশি আছেন, আমাদের ফ্রান্স প্রবাসী ভাই খুশি আছেন। তিনি যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশের ইয়াং জেনারেশন তাকে সাদরে গ্রহণ করে নেবে। বড় কোনো দায়িত্ব তাকে দেয়া হবে, দায়িত্বে তিনি আসীন হবেন। যাই হোক, আমার কথা আমি শেয়ার করলাম প্রিয় দর্শক। এতদিন যা বলেছি, যা বলছে অনেকে যে আশঙ্কাগুলো করা হয় সত্য। ঠিক আছে, সবকিছু যে সরাসরি হবে তা না, ঘুরিয়ে পেঁচিয়ে এখন বাংলাদেশে যে বিশৃঙ্খল অবস্থা সেটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আমাদের দেশের একজন অসহায়, অনাথ, এতিম, নিঃস্ব, সহায় সম্বলহীন একজন মানুষ, তার সম্পর্কে 2-4টি কথা বলতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি তার কথা ভাবতে। তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আমাদের 14 পুরুষের সৌভাগ্য যে এরকম একজন মানুষকে আমরা উপদেষ্টা হিসেবে পেয়েছি। এমন বিনয়ী, দেশের সাধারণ আয়ের, নিম্ন আয়ের মানুষটার কথা ভেবে তিনি তার পরিধেয় বস্ত্রের কথা যদি আমরা বলতে পারি। তিনি একটা পাঞ্জাবি পরেন, 100 থেকে 150 টাকার বেশি হবে না। এই 100 থেকে 150 টাকার পাঞ্জাবি একটা, মানে বাংলাদেশে যার আয় নেই সেও পড়তে পারে 200 টাকার পাঞ্জাবি। কিন্তু আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 1-150 উপরে যান না। তিনি এর বেশি টাকার পাঞ্জাবি পরেন না, তার শরীরে চুলকায়, তিনি পড়তে পারেন না। মানুষের কথা ভাব, তার এই পাঞ্জাবির উপর একটা কোটি, কি সাধারণ মানের একটা কোটি তিনি পরেন। কোটিটার দাম 20-25 টাকার বেশি হবে না। এই কোটিটা তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকেও তিনি কোনো অপচয়ের মধ্যে যান না। তিনি দামি কোটিতে ইচ্ছা করলে পড়তে পারেন, তিনি ফ্রান্স থেকে আনতে পারেন, জার্মানি থেকে আনতে পারেন। তিনি মানুষের কথা ভাবেন, সেই সাধারণ মানের কোটি, সাধারণ মানের পাঞ্জাবি, আরো কত কি আপনারা একটু খেয়াল করবেন। তার পায়ের জুতো, 1 জোড়া জুতো তিনি পরেন, সেই জুতোর দাম 200 থেকে 250 টাকা। এত মানুষের কথা এত চিন্তা করেন তিনি, 200-250 টাকার উপরে তিনি জুতো পরেন না। বাংলাদেশের রাস্তায় হাঁটতে তার কত কষ্ট, পায়ে কাঁটা বিঁধে যেতে পারে, পাথর লাগতে পারে, কিন্তু তিনি এর বেশি দামি জুতো তিনি পরবেন না। তিনি ইচ্ছা করলে স্বর্ণে মোড়ানো জুতো পরতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন। কখনো তার ভিতরে সেই জিনিসটি তৈরি হয় না। তার নিজের কোটি কোটি ডলার আছে, কিন্তু ওনার নিজের নামে নেই। উনি ফাউন্ডেশন করে নিজের খরচ সেই ফাউন্ডেশন থেকে চালান, এবং ফাউন্ডেশন করে রেখে দিয়েছেন, নিজের নামে রাখেন নেই, দিয়ে দিয়েছেন নিজের জন্য তিনি ফাউন্ডেশনকে দিয়ে দিয়েছেন। কত শত কোটি টাকা আছে, কিন্তু তিনি তিনি খরচ করেন না, মানুষের কথা ভাবেন দিন রাত, যে আমার এত টাকা থাকলে আমি সেটা দেখাবো কেন? সুইস ব্যাংকে টাকা থাকবে, ওনার দেশের ব্যাংকে ওনার টাকা নেই।
ওনার ফ্রান্সে টাকা আছে, ব্যবসা আছে, আমেরিকায় ব্যবসা বাণিজ্য আছে, থাকতেই পারে, কিন্তু দেশে তো ওনার কিছু নেই, ওনার ঘর নেই, বাড়ি নেই, থাকার একটা জায়গা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, গাড়ি নেই, কত কি ওনার হতে পারত। এরকম একজন মানুষ, অনন্য সাধারণ মানুষকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি। আল্লাহ ওনাকে 50 বছর আরো থাকার তৌফিক দান করুন। এত বিনয়ী, এত অমায়ী, ভিতরে ভিতরে হিংস্র, মানে এইরকম একজন মানুষকে আমরা পাবো না। তার হিংস্রতা আমরা দেখছি, দেশকে তিনি তছনছ করছেন, ঠিক আছে, তারপর পুনর্গঠন করবেন, দেশ জাহান্নামে যাক, ঠিকই করছেন তিনি, তবুও তিনি দামি পাঞ্জাবি পরবেন, কোটি পরবেন না, ট্রাউজার পরবেন না, ভিতরে একটা গেঞ্জিও পরেন না তিনি, মানে পাঞ্জাবির ভিতরে যে একটা গেঞ্জি পরবেন। উনি বলছেন যে আমার দরকার নাই, আমি সাধারণ মানুষ, যার বস্ত্র নাই, আমি তার মতো থাকতে চাই। অথচ আমরা লোকটাকে বুঝতেছি না। আমাদের কি হবে, আমরা আখেরাতে কি জবাব দেব? উনি ওনার কোটি কোটি ডলারের জবাব দিতে পারবেন, কিন্তু আমরা কি জবাব দেব? ওনার ছেলে মেয়ে কয়জন, উনি সেটা প্রকাশ করেন না। জনগণ মনে কষ্ট পাবে যে না, আমরা এত সন্তান তো আছে। ওনার স্ত্রীকে ছেলে জাতি দেখান না উনি কিভাবে আছেন, উনি জাতিকে দেখাতে চান না। অন্যরা হয়তো কম্পেয়ার করে, আমরা এত ভালো আছি, ওনার স্ত্রী উনি এগুলো চান না। উনি নির্বাচন করতে চান, অথচ আমরা উৎসব মুখর নির্বাচন, কত আশা ওনার, মানুষকে দিতে চান, খালি দিতে চান, কিন্তু আমরা নিতে পারছি না। আল্লাহ, তুমি ইউনূস সাহেবের হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। এই মানুষটা এত নিবেদিত, জাতির উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দেন, কিন্তু ভাষণের একটা জিনিস তিনি মানেন না। স্মৃতিসৌধে যান, শহীদ মিনারে যান সম্মান জানাতে, তিনি ওই সাধারণ মানুষের কথা ভেবে, সাধারণ মানুষ ধাক্কাধাক্কি করছে, কষ্ট হচ্ছে তারা স্মৃতিসৌধে আসতে, তাদের কথা ভেবে তিনি 1-2 সেকেন্ডের বেশি দাঁড়ান না, আপনি ঘুরে যান। কিন্তু সেনাবাহিনী বুঝে না, সেনাবাহিনী আবার বলছে না আপনি দাঁড়ান। আমরা তার গুরুত্ব দিচ্ছি না, তার মূল্যায়ন করছি না। তিনি গাড়িতে উঠতে চান না, কখনোই উঠতে চান না, কিন্তু এই প্রোটোকল খানাকে ঠেলে উঠায় ওনার। ফ্রান্স থেকে বলে উনি নাকি ডায়াপার পরেন, ডায়াপার কেনার টাকা ওনার নাই। উনি সেটা কেউ যদি ওনাকে গিফট করে, এই ভদ্রলোক জাতির কথা ভেবে খাওয়া দাওয়া করেন না ঠিক মতো, তাহলে কি খান কি? ওনার দেখাশোনার কেউ নাই। আমার মা বাবা তো নাই, মা বাবা থাকলে কত যত্ন করে ছেলেটাকে, যেটি এত কষ্ট করতেছি সেটা 2 নালা 2 মুঠো মুখে তুলে দিত। জাতি হিসাবে আমরা ব্যর্থ, আমরা পাচ্ছি না। এই মানুষটার হিংস্রতাকে আমরা মূল্যায়ন করি নাই। তিনি এত সুন্দর হিংস্রতা দেখাচ্ছেন, দেশ তছনছ করে দিচ্ছেন, কত ভালোবাসা দেখ। মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। এই মানুষটাকে আমরা যদি হারাই, জাতি একটা বিবেকহীন লোক হারাবে, মানে এটা জাতি হিসেবে আমরা চিরদিন মনে রাখবো, এরকম বিবেকহীন লোককে আমরা হারিয়েছি। যিনি নিজের কথা উনি ভাবারই সময় পান না, যদিও নিজের জন্য সবকিছু করেন, কিন্তু নিজের কথা তিনি ভাবেন না। কি থেকে কি হয়ে যায়, যত ব্যবসা বাণিজ্য উনি নিচ্ছেন, এগুলা কি উনি নিজের জন্য রাখবেন, ফাউন্ডেশন করে দিবেন, পরবর্তীতে ফাউন্ডেশন করবেন। আল্লাহ দীর্ঘ হায়াত দান করো, তিনি যেন 50 বছর তিনি আশা করছেন, অথচ আমরা এত নিম্নমানের জাতি, উনি আশা করছেন 50 বছর। আমরা কেন চাচ্ছি না উনি থাকুন, উনি 100 বছর, আগামী 100 বছর উনি থাকুন না, আমাদের ক্ষমতা
আমরা দেশটা তাহলে একেবারে মানে ভাঙচুর হতে হতে দেশটা তছনছ হতে হতে একটা পূর্ণাঙ্গ নদী সমুদ্রে পরিণত হবে দেশ, সেটা ভালো না? কত ভালো করার জন্য উনি চেষ্টা করছেন। এই যে বৃহস্পতিবার রাত যা হয়েছে, উনি নিশ্চিন্তে ঘুমিয়েছেন সেদিন, বৃহস্পতিবার রাতটা তিনি আরামে ঘুমিয়েছেন, এটা বুঝতে হবে। তোমরা ভাঙো ভাঙো, আমি আবার গড়ে দেব। কত সুন্দর চিন্তা ওনার। দেখি এখন তিনি যদি ওই ইয়ে করেন আরো কি বিপ্লবী সরকার করুন না, মানে দ্রুত করুন, আমরা তো সেটাই চাই। বিপ্লবী সরকার, রাষ্ট্রপতিটা দরকার নাই, উনি রাষ্ট্রপতি হবেন, উনি প্রধান উপদেষ্টাও থাকবেন, উনি সব কিছু, উনি সব, আমরা ওনাকে ছাড়া মানব না। ডক্টর ইউনূস, আহারে কত কিছু করেছেন, কিন্তু নিজের জন্য একটা টাকাও নেই, একটা টাকার অ্যাসেট নাই। খালি মানুষের জন্য, খালি মানুষের জন্য, খালি ফাউন্ডেশন করে নিজের জন্য টাকাটা রেখে দেন সুইস ব্যাংকে, জার্মানিতে, ফ্রান্সে। উনি ভাবেন এই টাকা পয়সা আমি দেশে আনলে লোকজন দুঃখ পাবে। উনি মানুষের দুঃখের কথা ভেবে এগুলো বিদেশে রেখেছেন। না, আমি আর ভিডিও বড় করুন, আর বেশি কথা বলবো না। আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করুন। উনি যাতে বলে শেষ করতে পারবো না। উনি আমাদের ইব্রাহিম হোসেন বলছে যে আখেরি খলিফা। ছেঁড়া পায়জামা, ছেঁড়া পাঞ্জাবি। ওনার নামের মধ্যে আমাদের হুজুরা তো বলেছেন দুটো নাম, মোহাম্মদ এবং ইউনুস, আমাদের দুইজন নবীন নাম উনি ক্যারি করেন। এই মানুষটার কাছ থেকে তো আমরা শুধু ভালো ধ্বংস পাবো, ভালো ধ্বংস। ভালোভাবে কিভাবে তিনি দেশ ধ্বংস, দেশ ভাঙচুর, দেশ আমরা তো সেটাই পাবো, দুইজন নবীন নাম। যাক প্রিয় দর্শক, বেশি কথা বলবো না। ওনার চরিত্র এবং কৃতিত্ব নিয়ে মানে আটলান্টিক মহাসাগরের মতো, মানে আটলান্টিক মহাসাগরের মধ্যে আমরা মানে লিখে কুল পাবো না। ওনার চরিত্র এবং কৃতিত্ব লিখে কুল পাবো না। এক কলমে হয়ে যাবে না, আটলান্টিক মহাসাগরের মতো হবে ওনার চরিত্র।